নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের আজকের অঙ্গনার অঙ্গনের অনুষ্ঠান। প্রত্যেকটি মানুষের জীবনে মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সে কথাটি আলাদা করে বলবার আর অবকাশ রাখে না। একটা শিশু তার শৈশবাবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর এই বেড়ে ওঠা শুধুমাত্র যে দৈহিক তা কিন্তু নয়, মানসিকভাবেও তার বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে। আর সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে মায়ের ভূমিকা কী হতে পারে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, আজকে ঠিক এই বিষয়টি নিয়েই আমরা আলোচনায় থাকছি। আর যিনি আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন তিনি সাইকোলজিস্ট সায়ন্তিকা দে। নমস্কার সায়ন্তিকা, স্বাগত তোমাকে দূরদর্শনের পর্দায়। সায়ন্তিকা, যে বিষয়টি শুরুতেই বলছিলাম, তোমার কাছে প্রথম যে প্রশ্নটি নিয়ে যাওয়া, একটা শিশু একদম যখন জন্মগ্রহণ করে তখন মানে কথা বলা তো দূরের কথা, কোনো ধরনের অনুভূতি আচরণগত দিক থেকে বা আবেগজনিতভাবে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে সে প্রকাশ করতে সক্ষম নয়। তো সেক্ষেত্রে একজন মা কিভাবে বুঝবেন তার মানসিক অবস্থা? আমি প্রথমেই আগে দূরদর্শন কেন্দ্র আগরতলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। তো আমি প্রথমেই যেটা বলবো যে একজন মায়ের ভূমিকা, মা এমন একটা শব্দ পৃথিবীর যার কোনো রকম কোনো সেটার সঙ্গে অন্য কোনো বস্তুর তুলনা হয় না। পৃথিবীর যদি বলি আমরা নিরাপদ একটা সম্পর্ক, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক, হচ্ছে সেটা আমাদের মায়ের সঙ্গে। এবারে মা কিভাবে তার শিশুকে বুঝবেন? একটা শিশু যখন জন্মগ্রহণ করে আমরা ঠিক তার পরবর্তী স্তরটাকে নিয়ে অনেক কিছু বলি, কিন্তু আমি বলবো যে একটা মায়ের সঙ্গে একটা শিশুর ঠিক যখন একটা বাচ্চা তার মাদার ওম্বে আসেন, গর্ভাবস্থায় আসেন, তখনই ঠিক তার সঙ্গে আমাদের যোগসূত্র শুরু হয়ে যায়। অর্থাৎ একটি মা 280 দিন, যেটা আমরা বলি 40 সপ্তাহ, তার সন্তানকে গর্ভে ধারণ করেন, তারপর সেই শিশুটাকে এই পৃথিবীর আলো দেখান। তো এই সম্পর্কের সঙ্গে এটাকে আলাদাভাবে কিছু আর বলার নেই। সেই বাচ্চাটার যখন হাবভাব দেখবে, অর্থাৎ তার মানে মুখের এক্সপ্রেশনটাকে দেখবে, তার ভয়েসটা শুনবে বা তার টাচটা যখন একটা মা পান, তখনই ঠিক বুঝতে পারেন যে ওনার শিশু কি কমফোর্ট ফিল করছেন না ডিসকমফোর্ট ফিল করছেন। সেখানে আলাদা কোনো কেয়ারটেকার বলো বা যাকেই বলো পরিবারের, তার থেকে অনেক বেশি ভালো বোঝেন একজন মা। কারণ কানেকশনটা তো গর্ভাবস্থাতেই তৈরি হয়ে যায়, কানেকশনটা গর্ভাবস্থাতেই আমাদের শুরু হয়ে যায়। এবং একটি শিশু তার মাকে দেখলে যতটা তৃপ্তি অনুভব করেন, একজন কেয়ারটেকার বা আরেকজন যে পরবর্তী সদস্য থাকবেন তাকে দেখলে কিন্তু শিশু সেরকম ভাবে রেসপন্ড করেন না। কারণ মাকে তার আইডেন্টিফিকেশন আমরা মেডিকেল টার্মসে বলি যে কয়েক সপ্তাহ বা কয়েক ঘন্টার মধ্যেই সে তার মাকে আইডেন্টিফাই করতে শুরু করে। যেখানে দেখা যায় একজন বাবাকে আইডেন্টিফাই করতে তার একটু সময় লাগে, কিন্তু তার মার সঙ্গে তার অ্যাটাচমেন্ট কিন্তু সেই আসক্তিটা যেটা বলি আমরা বলি নারীর টান যেটাকে বলি, তো সেটা কিন্তু সেই গর্ভাবস্থা থেকেই একদম পূর্ণতা পেতে শুরু করে। সেই মায়ের অনুভূতি, মা কিভাবে কি করছে, মায়ের অ্যাকশনগুলো বাচ্চাকেও কিন্তু সেরকম ভাবেই ইনফ্লুয়েন্স করে যায় প্রতিনিয়ত। মানে একে অপরকে একদম প্রভাবান্বিত করছে এবং জড়িয়ে রাখছে। আচ্ছা, এই যে আচরণগত পরিবর্তনগুলো হচ্ছে ছোটবেলা থেকে, কেন? ছোটবেলা থেকে আচরণগত পরিবর্তন যদি বলি, দেখো একটা শিশু যখন শৈশব অবস্থা থেকে তার বাল্যকাল বলো বা বয়ঃসন্ধি বলো বা প্রাপ্তবয়স্ক স্তর, আমাদের জীবন সায়ান্নে আমরা যতগুলো স্তর আমরা পার করে আসি, প্রত্যেকটা আমাদের স্তরের কিন্তু একটা আলাদা নেচার রয়েছে, ঠিক আছে? এবং এই যে বিহেভিয়ারাল চেঞ্জ যেটা বলছি, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ কি, একটা ছোট্ট শিশু যখন থাকছে তখন শুধু তার আঙ্গিনাটা হচ্ছে তার পরিবারকে নিয়ে, কিন্তু যখন সে ধীরে ধীরে তার বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু তার পরিধিটা সেই এইটুকুনি তার বাড়ির মধ্যে থাকছে না।
পরিধিটা ধীরে ধীরে বাড়ছে, তার অনেক লোকপরিচিতি বাড়ছে, তার পিয়ার গ্রুপ বড় হচ্ছে ধীরে ধীরে, সোসাইটির বিভিন্ন লোকের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে, বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেশনস গুলো সেগুলো যেগুলো জানতো না সেগুলোকেও সে কাল্টিভেট করছে তার মধ্যে। তো সেখানে বিহেভিয়ারাল চেঞ্জ এটা একদম খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা তো ধীরে ধীরে বাড়ি বড় হই, আমরা তো ছোট হই না। তো সেক্ষেত্রে এই যে বাচ্চাদের পরিবর্তন, এবং আমি প্রায়ই দেখি যে আমাদের এই যে বয়সটা যেটা চাইল্ডহুড পিরিয়ডে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ওডিডি বা এডিএইচডির প্রবলেম প্রায়শই দেখা যায়, যেটা হাইপার অ্যাক্টিভ কিছু বাচ্চা থাকে যে বিভিন্ন রকম জেদ করা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ভেঙে ফেলা বা টিচারদের সঙ্গে মিসবিহেভ করা বা পিএরদের সঙ্গে মিসবিহেভ করা। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, সবসময় কিন্তু আমরা বাচ্চার দোষটাকেই আমরা দেখব না, সেখানে আমাদের কিছু কোঅপারেশন কিন্তু প্রয়োজন হয়, কারণ শিশুরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কি বলা যায় বেস্ট গিফট অফ গড। একদম, তাদেরকে আমরা ঠিক যেইভাবে নারিশ করব তারা কিন্তু সেইভাবেই গড়ে উঠবে, যেরকম আমরা বলি একটা মাটির মতো, তাকে যে আকার দেওয়া হবে সেই আকৃতি ধারণ করে। এবং তাকে যদি আমি যতটা সফটলি তাকে আমি বলবো বা তাকে আমি যত সফটলি ডিল করব, সে কিন্তু সেই সফট বিহেভিয়ার গুলোকেই শিখবে। এবং আমি যত তাকে রুড ভাবে এবং যতটা তাকে আমি আমার একদম কর্তৃত্ব দিয়ে অথরিটি দিয়ে আমি তাকে হাতের নাগালে করতে চাইবো, সে কিন্তু ততটাই হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে। সায়ন্তিকা, এখানে আমি একটু তোমাকে একটা প্রশ্নে যাব, যে এই যে তুমি কথাগুলো বলছো যে এখানে কঠোর শাসন একটা মানে শব্দটা আমার মাথায় ঘুরছিল। একটা সময় ছিল, অনেকগুলো বছর যদি আগে আমরা দেখি, তখন মনে করা হতো যে শিশুদের ক্ষেত্রে একমাত্র কঠোর শাসনটাই হয়তো প্রযোজ্য। বর্তমানে তার অনেকটা পরিবর্তন হয়েছে, সে কথা অবশ্যই, কিন্তু আবার কোথাও কোথাও রয়েও গেছে হয়তো। মানে তোমার কি মনে হয়, এই যে কঠোর শাসনের মধ্য দিয়ে যদি মানে বলা হতো যে শাসন না করলেই সন্তানরা হাতছাড়া হয়ে যাবে বা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো না, সেই কথাটা কতটা প্রযোজ্য বর্তমান সময়ে দাঁড়িয়ে? দেখো, এই একেল আর সেকেল যদি এখানে আমি বলি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের যুগান্তকারী পরিবর্তন তো হয়েছে। কারণ আমরা আগে যেরকমভাবে আমরা শিক্ষকদের শাসন অনুশাসন বা মা বাবার শাসনে আমরা গড়ে উঠেছি, এখন কিন্তু আমাদের মধ্যে অনেকটা রকম আমাদের একটা ড্রাস্টিক চেঞ্জ চলে এসছে। যেমনি জীবনযাত্রায় এসছে, তেমনি আমি বলবো শাসনের ক্ষেত্রেও এসছে। আগে বাচ্চাদেরকে বললে এটা তুমি করবে না, ধরবে না, তাহলে ওরা সেই জিনিসটাকে রেসপেক্ট করতো বা সেইভাবেই চলার চেষ্টা করতো। আমরা হয়তো ধরবার আগে অনেকবার চিন্তা করতাম ধরবো কিনা, কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা নেই। এখন বাচ্চাদের মধ্যে এখন সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি এখন নিউক্লিয়ার। যদি দেখো, ঠিক আছে, আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছেলে মেয়েরা বড় হতো, এবার কারোর কাছ থেকে যদি একটু শাসন পেয়েছে তাহলে ওকে ম্যানেজ করার জন্য আরেকটা মেম্বার থাকতো, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এবারে মাকে শান্ত করার মতো দেখা যাচ্ছে কোনো সাপোর্টিভ সিস্টেম নেই, বাচ্চাকে শান্ত করার জন্য সাপোর্টিভ সিস্টেম নেই, সেখানেই আটকে গেল, সেখানে ইমোশনটা বার্স্ট করার মতো আর কিছু জায়গা নেই। তো সেখানে আমাদের বোধহয় আমাদের শাসন ব্যবস্থাটার মধ্যেও আমাদের এখানে একটু শিথিলতা করা দরকার। কারণ আমরা যেহেতু সবাই এখন ছোট পরিবারের মধ্যে আমরা বাচ্চাদেরকে বড় করছি বা ওদেরকে নিয়ে আমরা থাকছি, তো আমাদের প্রথমত যে বাচ্চাদের সঙ্গে ভাষার, আমি প্রথম বলবো যে ভাষা, যেটা দিয়ে বাচ্চারা প্রথম থেকে তাদের সোশিয়ালাইজেশন শুরু হয়, এবং সোশিয়ালাইজেশনের জন্য তো বাবা মাই প্রথম একটা অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথম ওদের সঙ্গে ভাষার ডিলিংটা ভালো হতে হবে, এবং সেখান থেকে ওরা শিখবে। টিচার তো সেকেন্ডারি লেভেলে আসছে, প্রথম তার শব্দ চয়ন বা এই যে এক্সচেঞ্জ অফ ইমোশনস অ্যান্ড আইডিয়াস, সেগুলো সে প্রথম শুরু করবে বাবা মায়ের হাত ধরে। তো সেখানে বোধহয় আমাদের শাসন ব্যবস্থাটা আমরা নিশ্চয়ই রাখবো, কারণ শাসন বিনা তো আমরা কেউ সেরকম জায়গায় পৌঁছাতে পারি না।
তো কিন্তু শাসন ব্যবস্থাটার মধ্যে মার্জিত হতে হবে, পরিমিতি একটা ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, এই যে বলছিলে কথাগুলো, যে এখন কিন্তু এই বাচ্চাদের মধ্যে একটু আগেও তুমি বলছিলে রাগের বিষয়টা ভীষণভাবে দেখা যায়। তো সেই ক্ষেত্রে মায়ের কথা বলবো, যেহেতু আজকের আমাদের বিষয়টা মূলত মা এবং সন্তান কেন্দ্রিক, তো সেই ক্ষেত্রে তার রাগটাকে কিভাবে উপদমন করে সঠিক উপায়ে এগিয়ে যেতে সহায়তা করতে পারে একজন মা? দেখো, রাগ যদি বলি, সত্যি কথাই তুমি বলছিলে ঢিল দিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া বা রাগের একটা মানে একটা অদ্ভুত বহিঃপ্রকাশ, সেটা কেন হচ্ছে এবং কিভাবে মা সেটাকে রুখতে পারে? দেখো, রাগ যেই শব্দটা রয়েছে, রাগ সেটা আমাদের একটা কমন ইমোশন, ঠিক আছে, আমরা জেদি বলতে পারি, ঠিক আছে, কারণ হাসি কান্না যেরকম আমাদের মৌলিক আবেগ, তার মধ্যে রাগও তো সেটাও তো আমাদের একটা আবেগ, অবশ্যই। এবারে রাগের বহিঃপ্রকাশটা যদি খুব মারাত্মক হয়ে যায়, সেখানে দেখা যায় বাচ্চারা সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করে নিচ্ছে। একটা ছোট্ট কথা, সেটা আর কিচ্ছুই নয়, একটা হয়তো মিসকমিউনিকেশন, সেক্ষেত্রে এরকম ভয়ঙ্কর ধরনের একটা ডিসিশন বাচ্চারা নিয়ে নিচ্ছে। তাহলে রাগটা কিন্তু সেখানে সেকেন্ডারি, আমার মনে হয় সেখানে সেন্টিমেন্ট ব্যাপারটা অনেক বেশি প্রাইম হয়ে যায়, ঠিক আছে, কারণ মানসিক আঘাতগুলো বাচ্চাই বলো বা আমরা প্রাপ্তবয়স্করাই বলো, আমরা এখন এগুলোকে নিতে পারি না। এবার এটারও যদি মূল সূত্র আমি ধরি, সেটা হচ্ছে গিয়ে একটা শব্দ, ধৈর্য। আমাদের মধ্যে এখন পেশেন্স লেভেলটা এতটাই ডাউন হয়ে গেছে যে আমরা 8 থেকে 80 বলো, আমরা সামান্য একটু আমাদের 2 মিনিট লেট হলেও কিন্তু আমাদের রাগ হয়ে যায়, আমরা হঠাৎ করে আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ অ্যাক্ট করতে শুরু করি, যেটা হয়তো আমাদের এক্সপেক্টেড নয়। সেক্ষেত্রে একটা বাচ্চা, তার মধ্যে তো পেশেন্স লেভেলটা কমই থাকবে, সেটা খুব স্বাভাবিক কথা। তো সেখানে এই সেন্টিমেন্ট বা এই যে বোঝার বিষয়গুলো, ইমোশনসগুলোকে অ্যানালাইসিস করার বিষয়গুলো বোধহয় আরেকটু যদি আমরা ধৈর্য ধরে বুঝি বা সেগুলিকে অনুভব করি, বা অ্যাকশনের সঙ্গেই রিয়াকশনটা যদি একটু আমরা মানে কি বলবো একটু মোল্ডলি দিই, তাহলে বোধহয় এই সমস্যাগুলোর থেকে আমরা উত্তরণ করতে পারি। মানে তোমার কথা অনুযায়ী ঠিক সেই মুহূর্তেই যদি আমরা আমাদের যে অভিব্যক্তিটা সেটা প্রকাশ না করি, কেন রাগ করছে তার পেছনের কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে হয়তো এই সমস্যাগুলো আসবে না। একদম। শান্তিকা, যে এই যে বন্ধুত্বের সম্পর্ক, আমরা এখন একটা কথা খুব বলি, সময়ের সাথে তাল মিলিয়ে চলে তাদের সাথে একটা মা এবং সন্তানের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। আগেকার সময়ে সেটা কতটা ছিল আমি ঠিক জানি না, কিন্তু বর্তমানে এই কথাটা আমরা খুব বেশি প্রচলিত। তো তুমি কি বলবে, তোমার বক্তব্য এই বিষয়ে কি? এই বিষয়টা ভীষণ জরুরি যে মায়ের সঙ্গে, একটা মাই বলো আর বাবাই বলো, দুজনেই তো আমাদের জীবনে জীবন্ত গাইডলাইন। তো আমি বলবো এই যে এই ফ্রেন্ডলি রিলেশন, এই বন্ডটাকে তৈরি করা ছেলে মেয়েদের সঙ্গে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ছেলে মেয়েরা দেখো আজকাল বিভিন্ন ধরনের, আমরা পত্রপত্রিকায় দেখছি ড্রাগ এডিকশন বা বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাক্ট ওরা করে বসছে। হয়তোবা তাদের মধ্যে সেই সুপ্ত অনুভূতিটা যদি হতো যে তার কনসিকুয়েন্স কি হতে পারে, তাহলে হয়তোবা এরকম মারাত্মক ধরনের কোনো গ্রুপ বা গ্যাংয়ের সঙ্গে ছেলে মেয়েরা যুক্ত হতে পারতো না। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ রিলেশনটা, বন্ডটাকে তৈরি করা, ছেলে মেয়েদের ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া, সবসময় যে তাকে অবহেলা বা তাকে আমি সমর্থন না করা, সেটা কিন্তু উচিত নয়। একদম নৈতিক হতে পারে। আমরা ভাবছি যে একটা বাচ্চা কি বলবে, ওর মধ্যে সঠিক ভুলের তো এখনো কিছু সে তফাৎটাই শেখেনি। তো আমি যা বলি তোর কি এখনো সেই বয়স হয়েছে, একদমই সেটা সঠিক নয়। একটা বাচ্চার মধ্যে যেই অনুভূতি থাকতে পারে, তার মধ্যেও একটা চিন্তা ভাবনার, একটা প্রগতিশীল চিন্তা ভাবনার কিন্তু জগৎ তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেখানে মানে এই জিনিসটাকে ডিনাই করতে পারি না, তার অনুভবটাকেও আমাকে শুনতে হবে। এবার আমার যদি সেক্ষেত্রে মনে হয় যে সে ভুল পথে যাচ্ছে বা তার সিদ্ধান্তটার মধ্যে কোনো
কোনো ধরনের ভুল রয়েছে সেখানে অবশ্যই আমি তাকে কারেক্ট করব, ঠিক আছে। কিন্তু ওইখানে আমি শোনা মাত্রই যে একটা বাচ্চাকে আমি সহযোগিতামূলক আচরণ দেখাচ্ছি না বা তার সঙ্গে তাকে আমি দুটো কথা বলে আমি সরিয়ে দিলাম, ওই রকমটা হলে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা স্থাপন হবে না। সে উপলব্ধি করবে যে পরিবারের তারও গুরুত্ব রয়েছে। বন্ধু মানেই কি, যার সঙ্গে আমাদের কোনো কিছু মানে কি কোনো ব্যারিয়ার্স থাকবে না, যেটা আমি খুব খোলা মনে বলতে পারি, সেখানে আমার কোনো লজ্জা নেই, ভয় নেই, কিচ্ছু নেই, বাধা নেই। সেই জিনিসগুলোকে বাদ দিয়ে আমি আমার মা বাবাকে সব খোলাখালি ভাবে আমি বলতে পারি। আমার স্কুলে কোনো সমস্যা হতেই পারে, কলেজ ইউনিভার্সিটিতে হতে পারে, ইভেন আমার কর্মক্ষেত্রেও হতে পারে। তো সেই জিনিসগুলোর সঙ্গে বাবা মার সঙ্গে খোলামেলা আলোচনাটা খুব দরকার, এবং সেই ক্ষেত্রে সেই স্পেসটুকু মাকে করে দিতে হবে, এবং মাকে তো অবশ্যই করতে হবে। কারণ মার সঙ্গে ছেলে বা মেয়ে সবাই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল বাবার থেকে, একদম একটু বেশি, যেটা বললে শুরু থেকেই নারীর টান যেটা বলি আমরা। আচ্ছা শান্তিক, এই যে উদ্বিগ্ন বা আমার সন্তান উদ্বিগ্ন বা তার মধ্যে কোনো রকমের মানসিক খুব চাপ রয়েছে, সেটা একজন মা কিভাবে আইডেন্টিফাই করতে পারবে? দেখো, উদ্বিগ্নতা বিষয়টা যেটা বলি আমরা সাইকোলজির ভাষায় এংজাইটি, এবারে এংজাইটি কিন্তু ডিপ্রেশন এগুলো তো স্ট্রেস কমন ওয়ার্ড হয়ে গেছে। তো এবারে এংজাইটি, দেখো এংজাইটি একটা হয় যে আমি কোনো রিজন ছাড়াই আমি হেজিটেশন ফিল করছি, এটা হচ্ছে আমাদের একটা লেভেলে আমাদের এংজাইটি হয়, এবং যেটা খুব রিকারেন্টলি হলে সেটা ডিসঅর্ডারে ফর্ম হয়ে যায়, ঠিক আছে। এবারে আমাদের চলার পথে জীবনে নানান রকম সমস্যার আমরা সম্মুখীন হই, সেই ক্ষেত্রে নানান রকম স্ট্রেস বলো বা এংজাইটি বলো সেটা আছে। এবার আমি যদি বলি স্ট্রেসের কথাও বলি, স্ট্রেসও আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে ইউ স্ট্রেস এবং আরেকটা হচ্ছে ডিস্ট্রেস। একটা বাচ্চা যখন সারা বছর পড়াশোনা করে না, ঠিক পরীক্ষার দুদিন আগেই দেখা যাচ্ছে প্রিপারেশন করছে, পড়াশোনা করছে, সেটা কিন্তু তার জন্য ডিস্ট্রেস, দ্যাট মিনস ব্যাড স্ট্রেস। এবারে যেই বাচ্চাটা শুরু থেকেই ৩৬৫ দিন একটা রুটিন ফ্রেম আপ করে পড়াশোনা করছে, সেটা কিন্তু তার জন্য গুড স্ট্রেস। স্ট্রেস হলেই যে খারাপ হবে সেটার কোনো মানে নেই কিন্তু। এবার এংজাইটি যেটা হচ্ছে, বিভিন্ন কারণে এংজাইটি হতে পারে, তার বন্ধু বান্ধবের সঙ্গে সমস্যা হতে পারে, বা একাডেমিক ক্যারিয়ার নিয়ে এখন ছেলে মেয়েরা অনেক বেশি চিন্তিত কি করবে। তো এই জিনিসগুলোর জন্য যে সিমটমসগুলি জেনারেলি ফুটে ওঠে, যে বাচ্চাদের মধ্যে একটা লস অফ অ্যাপাটাইট যেটা বলি আমরা, বা খাওয়া দাওয়ায় সমস্যা, অনিচ্ছা দেখা দিচ্ছে, এবং ঘুম যেই ব্যাপারটা, স্লিপ অ্যাপনিয়া বলা হয় এগুলোকে, বা স্লিপ ডিস্টারবেন্স, হয়তোবা খুব বেশি পরিমাণ ঘুমাচ্ছে বা একদমই ঘুমাচ্ছেন না, ইনসমনিয়া প্রবলেম। এরকমও হয় যে প্রচুর খাচ্ছে, যেটা কোনো নিউট্রিশন ফুডও নিচ্ছে না, প্রচুর পরিমাণ জাঙ্ক ফুডস খাচ্ছে, কারণ এইগুলোকে তাকে কি দিচ্ছে, কমফোর্ট ফুড এগুলো তার জন্য। তো এই ধরনের খুব এক্সেসিভ খাচ্ছে, না হলে কিছুই খাচ্ছে না, বা তার মধ্যে সারাক্ষণই একটা তার পছন্দের যে জায়গাগুলো সেইগুলোর থেকে সে সরে আসছে। হয়তো তার পেইন্টিং করতে ভালো লাগে, তার মুভি দেখতে ভালো লাগে, ডান্স করতে ভালো লাগে, সেই জিনিসগুলোর থেকে কিন্তু সে আস্তে আস্তে সরে আসবে, এবং নিজেকে যে স্কিপ করার একটা মেন্টালিটি, বন্ধু বান্ধবের ফোন ধরছে না, মা বাবার সঙ্গে সঠিকভাবে কথাবার্তা বলছে না, তো এই যে স্কিপ করার মেন্টালিটিগুলি, এগুলি কিন্তু ফুটে ওঠে কিন্তু এংজাইটি পিরিয়ডটাতে। এবং আমার মনে হয় একজন মা যদি খুব ভালোভাবে তার ইমোশনসগুলোকে বুঝতে পারে বা ক্যাচ করতে পারেন, সেগুলো কিন্তু মার চোখে ধরা পড়বেই। কারণ একটা বাচ্চাকে ছোটবেলার থেকে যে মানুষ করছেন বা বাচ্চাটার যে পরিচর্যা করছেন, মারাই করেন জেনারেলি, তারপরেও সেখানে কথা থাকেন, এখন অনেক মারাই আছেন ওয়ার্কিং ওমেন। তো এই ক্ষেত্রে ওয়ার্কিং ওমেন হলেও তার বাচ্চার ইমোশনগুলোকে সে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে একজন মা। তো এখানে বোধহয় যে এই বাচ্চাদের যখন এরকম এংজাইটি রিলেটেড সমস্যা হবে, মাদের এখানে একটা অপরিসীম একটা ভূমিকা কিন্তু রয়েছে। যে বিষয়গুলো তুমি বললে, যে এই বিষয়গুলো দিয়ে আইডেন্টিফাই করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে মা কি করতে পারে? দেখো, প্রথমেই তো যেটা বলবো যে
খোলাখালি কথাবার্তা, ওপেন আপ হওয়াটা খুব দরকার। ওই যে ফ্রেন্ডলি রিলেশন, সেই ঘুরে ফিরে আবার একটাই কথা আসছে। কারণ কি দেখো, সব কিছুর সমস্যা পৃথিবীতে এমন কোনো আমার মনে হয় না সমস্যা আছে যেটার কোনো সমাধান সূত্র নেই। হয়তোবা সেই স্ট্র্যাটেজি প্ল্যানগুলো পর্যন্ত আমরা ভাবতেই পারি না। আমরা বাচ্চাদেরকে পুঁথিগত বিদ্যা যতটা দিচ্ছি, ক্লাসে ফার্স্ট হতে হবে, ওইটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, কিন্তু আমরা কিন্তু স্ট্র্যাটেজি প্ল্যান আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি না। তাদের মধ্যে সেই অ্যানালাইটিক্যাল পাওয়ারটাকে আমরা কাল্টিভেট করতে পারি না। তো এই জিনিসগুলো, স্ট্র্যাটেজিগুলো শেখাতে হবে, এবং সেগুলো পারেন একজন মা। কারণ একজন মাকে বলবো আমি, উনি অনেক বেশি দক্ষ কাউন্সিলর। কারণ আমি প্রত্যেকটা মাকেই, যখন আমি ব্যক্তিগতভাবেও কাউন্সিলিং করি যে ম্যাডাম এই সমস্যা সেই সমস্যা, আমি বলি আমার থেকে অনেক ভালো কাউন্সিলর আপনি। আপনার সার্টিফিকেট না থাকলেও আপনি অনেক বড় কাউন্সিলর। কারণ কি, আপনি যেই তার অনুভূতিগুলি যতটা ভালো আপনি ক্যাচ করতে পারবেন, হয়তো বাবাও সেটা পারবেন না। মা হওয়ার সাথে সাথে সেই সার্টিফিকেটটা একদম এই ক্ষমতাটা ঈশ্বর নারীর মধ্যে দিয়ে দিয়েছেন অলরেডি। আচ্ছা, এই যে বলছিলে যে বিভিন্ন বিষয়ে আমরা একটা কথা বলছিলাম, লজ্জা বা ভয়, এই সমস্ত আবেগগুলো ধীরে ধীরে মানে শিশুদের মধ্যে বলি বা ধীরে ধীরে যখন বড় হয়ে ওঠে তখন এই আবেগগুলো তার মধ্যে ফুটে ওঠে। তো অনেক বাচ্চা হয়তো কোনো একটা বিষয় লজ্জায় হয়তো সে সেইভাবে শেয়ার করতে পারছে না, বা কোনো এক জায়গায় তার ভীতি কাজ করছে, এটা বললে আমার পরিবার আমাকে কিভাবে সাপোর্ট করবে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো থেকে একজন মা কিভাবে তাকে বার করে আনতে পারে? দেখো, লজ্জা, ভয়, সেগুলো ঘৃণা, এগুলো এখানে একটা মানে কি বলবো, একটা লিঙ্গ ভেদেও একটা ডিফারেন্স রয়েছে। ছেলে আর মেয়ের মধ্যেই যদি আমি বলি, সেখানে কিন্তু দুজনের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। কারণ কি দেখো, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ধরে যদি আমি কথা বলি, একটা মেয়ের কিন্তু অ্যাডোলেসেন্স একটা ছেলের তুলনায় তাড়াতাড়ি শুরু হয়ে যায়। মেয়েরা অনেক বেশি সংবেদনশীল হয়, এবং ছেলেদের মধ্যে সেই সংবেদনশীলতাটা একটু দেরি করে আসে। মানে আমরা বলতে পারি ম্যাচুরিটিটা ছেলেদের মধ্যে কিন্তু একটু ডিলে ডেভেলপমেন্টে আসে। এবারে দেখো, মেয়েদের একটা সময়ের পর লজ্জা বিষয়টা যেটা আছে, ওইটা ওকে আর বলতে হয় না, ওইটা তার মধ্যে অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসে। এবং সে প্রথম অবস্থায়, শৈশব অবস্থায় যখন একটা ছেলের সঙ্গে খুব খেলাধুলা করত, সেই মেয়েটাই দেখা যায় ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম ও ওই মেয়েদের খেলনা নিয়ে খেলছে, ছেলেরা ছেলেদের খেলনা নিয়ে খেলছে। এটা প্রকৃতির নিয়ম, আমাদের তৈরি তো আর কিছু নয়। তো সেখানে দেখো, একটা মেয়ে যতটা মার সঙ্গে তার কমফোর্টেবল, মাকে যতটা কিছু বলতে পারে বা কাকিমাকে বলতে পারে, বাড়ির অন্যান্য ফিগারকে বলতে পারে, সেখানে কিন্তু একটা ছেলেকে এগুলো বলতে পারে না। এবং মার সেখানে ভূমিকাটা থাকবে মেয়ের সঙ্গে সেই রকম একটা, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, যেন তার সন্তান তাকে এসে খোলামেলা বলতে পারে। কোনো ভয়ে চাপিয়ে গেলাম বা কাউর সঙ্গে আমার একটা, এখন মেয়েরা বড় হচ্ছে, নানান রকম সম্পর্কে তারা একটা বয়সের পর জড়াচ্ছে। ডিরেক্টলি যদি মা বলে সন্তানকে যে তুমি আমাকে সবকিছু বলো, খোলাখুলি বলো, সেখানে কিন্তু রিলেশনটা অনেক বেশি কিন্তু মানে কি বলবো, অনেক এটা কমফোর্টেবল হয়ে যায়। বা যেই বিষয়গুলো আমরা চেপে যাই, বলতে চাই না, হয়তো বান্ধবীকে বলতে পারছে, মাকে বলতে পারছে না। কারণ কি, মা হয়তো শুনলেই একটা এটা বাবাকে বলে দেবে, বা হয়তোবা সেটার কোনো অ্যাকশন উনি নেবেন। তো সেই জিনিসগুলো না করা, মানে বিষয়গুলোকে মার সন্তানের মধ্যে থাকে, সিক্রেসি মেইনটেইন করা, এটা ভীষণ দরকার একদম। এবং এটা আমি বলবো, এটা একটা ভার্চু, এটা মেইনটেইন করাটা ভীষণ দরকার। তাহলেই তো সেই বিশ্বাসটা আসবে। একদম একদম। বিশ্বাসের কথা যখন এলো, তখন বলবো যে আত্মবিশ্বাস জাগ্রত করা, একটা সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, সেটা কিন্তু একটা মানে ভীষণ ভীষণ প্রয়োজন। শুধুমাত্র এই সময় দাঁড়িয়ে নয়, সেটা আগেও যেরকম ছিল এবং ভবিষ্যতেও ঠিক এই হবে। সেই ক্ষেত্রে মায়ের ভূমিকা কি হতে পারে? দেখো, আত্মবিশ্বাসী বাচ্চাকে তৈরি করার আগে মাকে আত্মবিশ্বাসী হতে হবে। কারণ একজন মেয়ে তার মাকে যতটা ফলো করে বা যতটা অনুসরণ মানে জীবনে করে যায়, অন্য ফিগারগুলো কিন্তু পরে আসে, ঠিক আছে? তো
মায়ের নিজের হতে হবে কনফিডেন্ট। এবারে দেখো, আমার সন্তান একাডেমিক লাইনে খুব ভালো রেজাল্ট নাই বা করতে পারে, তাকে বড় প্রফেসর হতে হবে, ডাক্তার হতে হবে, ওই রকম আমি তাকে ডাইভার্ট করব না। সে জীবনের যেইটা নিয়েই পড়ুক বা যেই বিষয়ে সে এগিয়ে যাক, তাকে আমার ওই তার মধ্যেই বিষয়টা, সেই সোশ্যাল সাপোর্টটা মাকেই দিতে হবে, যে তুমি জীবনে যাই করো তোমাকে সেইভাবে তোমার সৎ ভাবনা নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। সেই জিনিসগুলো কিন্তু মাকেই কিন্তু প্রতিস্থাপন করতে হবে, এবং সেই জন্য মাকে নিজে আগে তার কনফিডেন্স লেভেলটা ঠিক করতে হবে। এবারে আমি দেখো, আমি নিজেই যদি নড়বড়ে হই তাহলে আমার সন্তানকে কিন্তু সেই ক্ষেত্রে রেগুলেট করতে আমি পারবো না। তো আমাদের হয়তোবা এই জিনিসগুলো দৃঢ়চেতা নিজেদের হতে হবে, তাহলেই আমাদের সন্তানকেও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে করতে পারবো। শান্তিকা, আরেকটা মানে আমি বলবো আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানে শিশুরা বলবো না, আমি মানে সন্তান বলেই বলছি, মায়ের কাছে সন্তান, তো সেই ক্ষেত্রে যখন সোশ্যাল মিডিয়ার অনেক ইতিবাচক দিক রয়েছে, তো অবশ্যই সেই সাথে অনেক নেতিবাচক দিকও কিছু রয়েছে। তো সেটা থেকে অনেক সময় দেখা যায় যে বর্তমানে নেতিবাচক দিকের প্রভাবটা অনেক বেশি পড়ে সন্তানের ওপর। এই সময়ে দাঁড়িয়ে একজন মা কিভাবে সেই বিষয়টা থেকে বার করে আনতে পারে সন্তানকে এবং তাকে ইতিবাচক দিকে অগ্রসর হতে সহায়তা করতে পারে? দেখো, সোশ্যাল মিডিয়া এখন এটা খুব কমন একটা ফ্যাক্টর। এটা এরকম হয়ে গেছে যে সেটাকে ইউজ না করেও পারা যাচ্ছে না, আবার ইউজ মানে খুব বেশি করলে হয়তোবা মানসিক, শারীরিক এবং আমি বলবো আমাদের মানে জ্ঞানীয় সমস্যা, দ্যাট মিনস কগনিটিভ প্রবলেমও হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে মোবাইল ফোন, আমি নিজেও ছাত্রদেরকে বলি যে এটা হচ্ছে আমাদের, জানিস তো, অস্থিরতার প্রাণকেন্দ্র। ঠিক আছে, যখন ছিল না তখন ছিল না, হ্যাঁ, কিন্তু এখন এতটাই ডিজিটাল হয়ে গেছে সমস্ত কিছু, এতটা প্রযুক্তি এতটা দূর এগিয়ে গেছে যে প্রযুক্তির সাহায্য তো আমাদের নিতেই হবে, সেটাকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না। তাহলে এবার আমি কতক্ষণ আমি সেটাকে ইউজ করব, বা আমার প্রয়োজন কতটা আর আমি অপ্রয়োজনে সেটাকে কতটা ইউজ করছি, সেই সম্যক জ্ঞানটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি, আমাদের মনে হয় মানসিক এবং শারীরিকভাবে আমরা অনেকটা ভালো থাকব। কারণ কি, আমরা হয়তো সেই বিষয়গুলোকে অনুভব করতে পারি না। এটা আমাদের সায়েন্টিস্টদের বিভিন্ন জার্নালে বেরিয়েছে যে আমরা যতক্ষণ ফোন ঘাঁটছি, এই যে এই মোবাইলের রেডিয়েশন বা তার সঙ্গে আমাদের বডির টাচ সেন্সার তো আছে, সেটাতে কিন্তু আমাদের খুব বেশি লাভ কিচ্ছু হচ্ছে না, ক্ষতিই হচ্ছে বরং। এবারে আমরা কি করব? আমরা তো সেটাকে বাদ দিতে পারবো না, সেটাকে নিয়েই তো আমাদের চলতে হবে। তাহলে আমাদের এই ইউজগুলি যদি আমরা একটু মানে কি সময়টা বেঁধে ধরে যদি একটু করি, করবো না আমি সেটা বলছি না, কিন্তু একটু সময়টা বেঁধে ধরে যদি করি, তাহলে বোধহয় আমাদের একটু ভালো হয়। সেই বিষয়গুলো সন্তানকে অবগত এবং সন্তানকে, এবং এগুলোর মাকে বলতে হবে তার কতটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের লাইফে হচ্ছে, সেটা কিন্তু মা, এবং শুধু মাই নয়, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা তাদের আরও অন্যান্য সাপোর্টিভ সিস্টেমস যারা রয়েছেন, সবার উচিত তাদেরকে সেই জিনিসগুলো সম্পর্কে অবগত করা। কারণ ইতিবাচক দিক যেমন প্রত্যেকটা জিনিসের রয়েছে, তেমনি নেতিবাচক প্রভাবও কিন্তু রয়েছে। তো সেই জিনিসগুলোকে যদি আমরা বুঝিয়ে তাদের মধ্যে ঢুকিয়ে, তাদের মনের মধ্যে ঢুকাতে পারি, তাদের কগনিশনে যদি আমরা সেটাকে পুট আপ করতে পারি, তাহলে বোধহয় আমরা সাকসেস। আর এই বিষয়ে আমার মনে হয় মায়ের সন্তানকে যতটা সাপোর্ট করবে, সেই ক্ষেত্রে পরিবারেরও মাকে ততটা সাপোর্ট করা অনেকটাই জরুরি। এটা বলতে পারো তুমি, সেটা ভাইস ভার্সা রিলেশন। ঠিক আছে, কারণ এই নেচারকে আমি যা দিচ্ছি, নেচারও আমাকে ঠিক তাই ফিরিয়ে দিচ্ছে। সেটা একদম নিউটনের থার্ড ল আমাদের যেটা মনে করিয়ে দিচ্ছে, এভরি অ্যাকশন সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো আমরা করব না, আমরা কোনো কিছুতেই যে নেতিবাচক মানসিকতা নিয়ে জীবনে চলবো, সেটা একদমই উচিত নয়। অ্যাজ এ সাইকোলজিস্ট তো আমি সেটাকে একদমই বলবো না, কারণ জীবনে ইতিবাচক থাকাটা অনেক বেশি প্রয়োজনীয়।
যদি আমাদের মধ্যে সেই পজিটিভ ভাবনাটা থাকে যে আমি যাই করছি সেটার থেকে আমার একটা মানে বাউন্ডারিজ রাখতে হবে, জীবনে কোনো কিছুই, জীবনকে নিয়েও যদি আমরা বেশি ভাবি না তাহলে হয়তোবা আমরা একটা সময় ডিপ্রেশনে চলে যাব। তো লেট দেম গো। ঠিক, যে কথা বললে সত্যি প্রযুক্তির উন্নতি যেটা হচ্ছে সেটা থেকে নিয়েই আমাদের চলার, সেই জন্যেই এই প্রযুক্তির উন্নতির জন্যেই তো আজকে সায়নিকা তোমার সাথে বসে আমরা এর মাধ্যমে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরতে পেরেছি আমাদের দর্শকদের কাছে। সায়নিকা অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সময় আমাদের দিলে এবং এত সুন্দর সুন্দর কথা আমাদের এবং দর্শকদের তো অবশ্যই জানালে। বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেগুলো শুধুমাত্র এই সময়ের বিষয় নয়, আগেও সেই বিষয়গুলো ছিল এবং বর্তমানে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আরও বেশি প্রয়োজনীয় হতে পারে। যাই হোক, আমরা মানসিকভাবে অনেক বেশি সুস্থ থাকব, সবল থাকব। আপনারা সকলে মানসিকভাবে সুস্থ এবং সুন্দর থাকবেন, আরও সুন্দর হয়ে উঠবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।